পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। নিম্ন আয়ের মানুষ তারা খুব কষ্টে আছে। প্রশাসনের তৎপরতা আমি এখনো দেখিনি আমার। আকস্মিক বন্যায় চট্টগ্রামের 5 জেলায় বিপর্যস্ত জনজীবন, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা। ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন, ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি উন্নতির পূর্বাভাস, নেই বড় বন্যার শঙ্কা। আগামী 24 ঘন্টা পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলার নদীগুলোর পানি সমতল কিছুটা ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং এর ফলে বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে ডাক্তারদের সহায়তা চান প্রধানমন্ত্রী। উপজেলার হাসপাতাল 101 বেডে উন্নীত করার ঘোষণা, প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান। ডিসেম্বর বা যখনই দেশে আসুক, শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। রংপুরে 11 দলের সমাবেশে নাহিদ। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের। আবারও পুশিনের চেষ্টায় বিএসএফ। পঞ্চগড়, জয়পুরহাট সহ 4 জেলার সীমান্ত দিয়ে 25 জনকে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা, রুখে দিল বিজিবি, সতর্ক গ্রামবাসীও। ভুয়া উস্কানিমূলক কন্টেন্ট ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর সরকার। মেটা, গুগলের মতো প্রতিষ্ঠানকে দিয়ে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ, জানালেন বিটিআরসি চেয়ারম্যান। Everyone is just happy because it's like you are representing your country. আমরা কথা বলবো শুধুমাত্র খেলার শেষে, আফটার জিতার পরে। ব্রাজিল ফ্যানদের বলবো আপনারা আসবেন, খেলা দেখবেন, শুধু আমাদের জয়টা দেখতে আসবেন। বিশ্বকাপ সেমির টিকিট নিশ্চিতে সকালে মাঠে নামবে মেসিরা। সুইজারল্যান্ড বাধা টপকাতে মরিয়া আর্জেন্টিনা। মধ্যরাতে লড়বে কেইনের ইংল্যান্ড ও হল্যান্ডের নরওয়ে। আকস্মিক বন্যায় দিশেহারা কক্সবাজারের লাখো মানুষ। তলিয়ে গেছে বসতবাড়ি, দোকানপাট, ফসলি জমি। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। তবে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল কিছুটা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে পানি। দুর্গতদের অভিযোগ, কিছু এলাকায় এখনও পৌঁছায়নি খাদ্য সহায়তা। ওমর ফারুক, মোহাইমুনুর রহমানের ছবিতে বুলবুল রেজার রিপোর্ট। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার অধিকাংশ এলাকার জনজীবন বিপর্যস্ত। উপজেলার লক্ষারচর ইউনিয়নের চিত্র এটি। বাড়িঘরের পাশাপাশি ডুবে গেছে স্কুল, কলেজ, ইউনিয়ন পরিষদ। এ দৃশ্য শুধু লক্ষারচরের নয়, উপজেলার সুরাজপুর, মানিকপুর, কৈয়ারবিল, বড়ইতলী, হারবাং, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী জেলার 40টি ইউনিয়নের প্রায় 5 লাখ বাসিন্দা। 3 দিন ধরে পানির নিচে অবস্থান করতেছে। বৃষ্টির কারণে এখানে নিম্নে অঞ্চলে যেগুলো বাড়িঘর আছে সব ডুবে গেছে। যারা আপনার কেটে খাওয়া মানুষ, তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হালকা পানি কমতেছে, কিন্তু বৃষ্টি তো প্রচুর হচ্ছে। আমরা ঘরের নিচের তলা ডুবে গেছি, উপরের মধ্যে আছি, উপরের তলায় আছি আর কি। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি কিছুটা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে পানি। এখনো বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। আজ পর্যন্ত এখনো কেউ আসে নাই। তবে এলাকাবাসী কিছু কিছু যারা বিত্তশালী, তারা কিছু কিছু ভাত বা অন্যান্য কিছু রান্না করে এলাকাবাসীদেরকে দিচ্ছে। লক্ষারচর ইউনিয়নের বন্যা দুর্গতদের দাবি, প্রায় 1 সপ্তাহ পানিবন্দী হয়ে থাকলেও এখনো পৌঁছায়নি খাদ্য সহায়তা। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছেন তারা। শুকনো খাবার দরকার মানুষের জন্য, বিশুদ্ধ পানি দরকার, এবং আপনার বন্যার কারণে যে রোগ ব্যাধিগুলো হয় এগুলোর প্রকোপ দেখা যাচ্ছে। রান্না বান্না করতে পারতেছে না মানুষ, এখন খুব কঠিন জীবন যাপন করতেছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, এই চকরিয়াকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজার জেলায় মোট 640টি আশ্রয়কেন্দ্র আছে, আমরা সবগুলো খুলে দিয়েছি।
গতকালকে পর্যন্ত 20টি বা 25টি আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে। সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলায় আমরা এ পর্যন্ত 450 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা পেয়েছি। আবহাওয়া অফিসের তথ্য বলছে শুক্রবার রাত পর্যন্ত গত 6 দিনে কক্সবাজার জেলায় 700 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। এই অবস্থা চলতে থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। বন্যায় চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। খরস্রোতে ভেসে গেছে লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। পানিতে টইটুম্বুর 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এখনও বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে, এমনকি পাহাড়ি ঢলে মহাসড়কের বিভিন্ন অংশ নিমজ্জিত থাকায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া পাহাড় ধসের কারণে রুমা, থানচি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি সহ অধিকাংশ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতারাও খাবার সরবরাহ করছেন। অসহায় নিরহর মতো পড়ে আছি, ঠিক মতন খাইতে পারতেছি না। দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা পর্যাপ্ত সহায়তা পেয়েছি এবং সেটা প্রপারলি উপজেলা ভিত্তিক আমরা বন্টন করে দিয়েছি। এদিকে বন্যায় আটকা পড়াদের উদ্ধারে চট্টগ্রামের সাতকানিয়ায় স্পিড বোট নামিয়েছে সেনাবাহিনী। এখন পর্যন্ত 655টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন 25,000 মানুষ। শতভাগ বন্যা আক্রান্তদের ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী। ওখানে ক্ষয়ক্ষতি বা আরও নতুন করে কোনো কিছু আমাদের সাহায্য দেওয়ার দরকার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করব বা ওইভাবে কাজ করব। মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জে এখনও পানিবন্দী সহস্রাধিক মানুষ। দুর্গত এলাকায় রয়েছে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এছাড়া সিলেটেও নদ নদীর পানি বাড়ায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 160টি টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আর দুদিন ধরে আমরা বান্দরপুরে আছি, আমরা গরু পানি রাজ্যের গরু দ্বারে বাড়ি ভেন্ডি লতা সম্পূর্ণ এবার তো নষ্ট হয়ে গেছে গিয়ে আমরা কোনো সবাই আছি সব। 10 শতক জায়গার ভিতরে আমি পুঁইশাক লাগাইছিলাম, এই কাটার উপযুক্ত হয়ে গেছে, এই জন্য নদীর পানি এসে মারি গেছে। 4-5 কানি ক্ষেত ক্ষতি হয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম সহ দক্ষিণ অঞ্চলে অতি ভারী বৃষ্টি কমে আসবে, তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে 24 ঘন্টায় চট্টগ্রামের 5 জেলা সহ সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ভারী বৃষ্টিপাতে উত্তরাঞ্চলে বাড়তে পারে পানি, তবে দেশে আপাতত বড় বন্যার শঙ্কা নেই। আগামী 24 ঘন্টা পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলা নদীগুলোর পানি সমতল কিছুটা ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং এর ফলে বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা মাহাদি আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, প্রায় 2 কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দুর্গত এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে। পাঠানো হয়েছে মেডিকেল টিম। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। প্রবল বর্ষণে চট্টগ্রামের পাহাড় মৃত্যুকূপে পরিণত হলেও ঝুঁকিতে বসবাসকারীদের সরানো যাচ্ছে না কোনোভাবেই। শুধু নগরীতেই গত 20 বছরে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 400 জনের, অথচ এখনও 26টি পাহাড়ে বাস করছেন লাখ লাখ মানুষ। এমনকি বেশি ঝুঁকিতে থাকা 6,500 পরিবারকে সরিয়ে নিতে পারেনি জেলা প্রশাসন। একই পরিস্থিতি 3 পার্বত্য জেলাতেও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
শুধু চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত 1.5 লাখ মানুষের বসবাস। এর বাইরে নগরীর পাহাড়তলি, বাইজিদ, খুলশী ও পাঁচটাইশ এলাকার 26টি পাহাড়ে বসবাস আরও কয়েক লাখ মানুষের। সরকারি মালিকানাধীন 16টি পাহাড়ে 6175টি এবং বেসরকারি মালিকানাধীন বাকি 10টি পাহাড়ে 383টি পরিবার এখনও ঝুঁকির মধ্যে। পাহাড় কখন ভেঙে পড়বে, বৃষ্টির খুব দীর্ঘ সময় বৃষ্টি হলে এটি আসলে আমরা বলতে পারি না। চট্টগ্রাম নগরীতে গত 20 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 400 জনের। এর মধ্যে 2007 সালের 11 জুন একদিনের রেকর্ড বৃষ্টিতে সর্বোচ্চ 128 জনের মৃত্যু হয়। চলতি বছর পাহাড় ও পাহাড় সংলগ্ন দেওয়াল ধসে 4 জনের মৃত্যু হয়েছে। জায়গা জমি নাই, কিছু নাই, বাড়িঘর নাই, তো আমরা আর কই যাবো? যখন আমাদের স্থানগুলো আমরা ঠিক করি তখন তারা অনেকেই যেতে চায় না বা গেলেও সেখান থেকে আবার চলে আসে। এদিকে পার্বত্য জনপদ বান্দরবনের লামায় গত 8 জুলাই পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 পরিবারের 5 জনের। আর গত 1 দশকে পাহাড় ধসে মৃত্যু হয় 105 জনের। রাতে তো বিশেষ করে আমরা ঘুমাইও না পাহাড় ভাঙার কারণে, বইয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে। সম্মিলিত চিন্তা ভাবনা করে সম্মিলিত প্রয়াসে একটা কিছু করতে হবে যাতে প্রতি বছর একই দুর্যোগটা বারবার না। অপরদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ধসের ঝুঁকিতে থাকা 82টি পয়েন্টে বসবাস 5000 পরিবারের। বিগত 2017 সালে পাহাড় ধসে মারা যায় 5 সেনা সদস্য সহ মোট 120 জন। পরের বছর অর্থাৎ 2018 সালে মৃত্যু হয় 11 জনের। পার্বত্য 3 জেলাতে বন্দোবস্ত কার্যক্রম বন্ধ আছে, তো এটা যদি শুরু করে সরকার হয়তো খুব শীঘ্রই শুরু করবে, সেক্ষেত্রে হয়তো তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থল দিতে পারব। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলা চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পর্যটন নগরী কক্সবাজারে ছোট বড় কয়েক হাজার পাহাড় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে ডাক্তারদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলো 101 বেডে উন্নীত করা হবে। শিশুদের জন্য বন্ধ থাকা হাসপাতালগুলো দ্রুত চালুর ঘোষণা দেন সরকার প্রধান। চিকিৎসক তৈরির বিদ্যাপীঠ, একই সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসেও অনন্য অবদান রয়েছে ঢাকা মেডিকেল কলেজে। শনিবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির 81তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার। আমার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে স্মৃতিচারণ ও প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন ডাক্তার জুবাইদা রহমান। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা, এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। শিশু হাসপাতাল চালুর কথা জানিয়ে সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানান সরকার প্রধান। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। সরকারি পর্যায়ে আরও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি। প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা 80% আমরা চেয়েছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চায়। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা। যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না
এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন এবং 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। কলেজ প্রাঙ্গণে 2টি গাছের চারাও রোপণ করেন তিনি। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের 1971 সালের ভূমিকা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। জলবায়ু খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। শনিবার রাজধানীতে আলাদা 4টি সেমিনার ও আলোচনা সভায় অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় সরকার সংস্কার এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করেছেন সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশকে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। আমাদের পরিবেশ ভারসাম্য থাকে, পরিবেশের উন্নয়ন হয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত সেটা যেন কমিয়ে আনা যায়। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের যে ফর্মালিটিসগুলো ওগুলো এখনও মেনটেন করে করে আমাদের প্রজেক্ট প্রণয়ন করতে হয়, কাজ করতে হয়। এই জায়গাগুলো আমাদেরকে নোটিশে আনতে হবে যাতে শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে যাতে এগুলো করা যায়। একই দিনে মুক্তিযুদ্ধ ও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিষয়ক আলোচনা সভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র মোকাবিলায় দায়িত্ব পালনকারী সেনা সদস্যদের রাষ্ট্রীয় খেতাব প্রদানের বিষয়টি মন্ত্রণালয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ষড়যন্ত্রকারীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে সুষমামণ্ডিত করবার জন্যে লড়াই করছেন, জীবন দিচ্ছেন, তাদের জন্যেও আমরা যাতে কিছু করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। দেশ গঠনে বিভেদ নয়, জাতীয় ঐক্যকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের 1971 সালে ভূমিকা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা খাতে সরকারের ভালো উদ্যোগ মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীনতায় বিনষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পদক দিয়ে পুরস্কৃত করা উচিত। ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগের সমালোচনা করে রিজভী বলেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীতে স্কুল কলেজেও স্বৈরাচারী আচরণ অব্যাহত ছিল। কোনো দল নয়, শিক্ষক পরিচয়ে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। যারা শিক্ষক শিক্ষিকা, আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার নেই। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রত্যেকটি ক্লাসে আপনারা 5 মিনিট হলেও নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ নিয়ে অবশ্যই কথা বলবেন। এই স্কুল ফিডিং কর্মসূচি সরকার গ্রহণ করেছেন, ছাত্ররা যাতে পুষ্টিহীনতায় না ভোগে, ছাত্রদের যাতে শারীরিক এবং মানসিক বিকাশ হয়, সেখানে ডিমের ব্যবস্থা করা হয়েছে, পাউরুটির ব্যবস্থা করা হয়। এখন যারা সাপ্লাই দিচ্ছেন এবং মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা এটা দেখার কথা, তারা না দেখে পচা ডিম যদি ওই বাচ্চারা খায় এবং খেয়ে তারা যদি হাসপাতালে ভর্তি হয়, তাহলে ওই যে যারা মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছেন তারা মানবতার শত্রু। সন্ধ্যার সময় আরও থাকছে সাভারের আমিনবাজার থেকে ময়লার ভাগা সরানোর উদ্যোগ, পরিবেশ বান্ধব করতে লাগানো হবে গাছ। জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, নতুন বোর্ড করে বর্জ্য না ফেলার নির্দেশ। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। ডিসেম্বর বা যখনই দেশে আসুক, শেখ হাসিনাকে ফাঁসির দড়িতেই ঝুলতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামায়াত আমিরের অভিযোগ, নির্বাচনের আগে গণভোটের কথা বললেও তা বাস্তবায়ন করতে গড়িমসি করছে সরকার। রংপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জোটের শীর্ষ নেতারা। শনিবার দুপুর থেকে রংপুর জেলা স্কুল মাঠে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে শুরু করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই জোটের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে মাঠে অবস্থান নেন তারা।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে বা যখনই দেশে আসুক শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা ও রোহিঙ্গা সংকটের দৃশ্যমান সমাধান মেলেনি বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরে কে একজন দেশে আসার পরিকল্পনা করছে, আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটের কথা বললেও বাস্তবায়ন করছে না সরকার। বাজেটে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো বরাদ্দ না থাকার সমালোচনা করেন তিনি। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। এদিকে চাঁদপুরে পথযাত্রা শেষে জেলা শহরের বায়তুল আমিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে এনসিপি। এতে অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। চলমান অনেকগুলো সংকটে নাগরিক জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। তার মধ্যে কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং এর প্রবলেম, কর্মসংস্থানের অভাব, একই সাথে সাথে আপনারা জানেন গণভোটের যে দাবি থেকে সরকারের সরে আসা, সেটি আপনাদেরকে আহত করেছে। সীমান্ত হত্যা পুশিন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের খবর। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগেই কানসাসে উন্মাদনায় মেতেছেন আর্জেন্টিনা সমর্থকরা। তাদের প্রত্যাশা ইউরোপিয়ান দল হলেও সুইসদের বিপক্ষে সহজে জয় পাবে মেসি আলভারেজরা। আলবিসেলেস্তেদের জয় উপভোগ করতে ব্রাজিল সমর্থকদের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের আকাশী নীল শিবির। বুয়েনোস আয়ার্স থেকে কানসাস কিংবা ঢাকা, বিশ্বজুড়ে আর্জেন্টাইন ভক্তরা অপেক্ষায় আরও একটি উৎসবের। ম্যাচ শুরু হতে খানিকটা সময় বাকি থাকলেও ম্যাচ ভেন্যুর শহরে জড়ো হয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। এই ম্যাচ জিতে স্ক্যালোনি বাহিনী টানা দ্বিতীয়বার সেমিফাইনাল নিশ্চিত করবে বলে প্রত্যাশা তাদের। আমরা জিততে যাচ্ছি। মিশরকে হারানোর পর এই ম্যাচে হারার মানে হয় না। ফাইনাল নিয়ে জানি না, তবে এই ম্যাচ জিতব। সেমিতে কাকে পাবো তাই নিয়ে ভাবছি। ইংল্যান্ডের সাথে তো ঐতিহাসিক সম্পর্ক, হল্যান্ডের বিপক্ষে খেলা হলেও দারুণ হবে। লক্ষ্য একটাই, 19 জুলাইয়ের ফাইনাল। বিশ্বকাপে নিজ দেশ না থাকলেও আর্জেন্টিনা যেন বাংলাদেশেরই প্রতিনিধি। এদেশের সমর্থকদের দেশটির প্রতি অগাধ ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনাও। রাত পোহালেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তে। হারলেই বিদায় নিতে হবে। কোয়ার্টার ফাইনালের মঞ্চে মেসিদের প্রতিপক্ষ ইউরোপিয়ান দল। শেষ দুই ম্যাচে স্ক্যালোনি বাহিনীর পারফরমেন্স ভয় ধরালেও ভক্তরা আত্মবিশ্বাসী। লাল সবুজের দেশে ম্যাচ উপভোগ নিয়ে আছে নানা আয়োজন। টিএসসি ডেফোডিলে সমর্থকরা জড়ো হবেন ম্যাচ দেখতে। তাদের প্রত্যাশা ইউরোপিয়ান দল হলেও সহজেই জয় পাবে আর্জেন্টিনা। সহজ ম্যাচে জটিল করে জিতছে, তো সেই জায়গা থেকে অবশ্যই জয় ছাড়া বিকল্প কিছু নেই এবং আশা করি জয় খুব ভালোভাবে জিতে যাবে। আর্জেন্টিনার একটা মেন্টালিটি আছে যে যখনই ওরা ডাউন থাকে ওরা অলওয়েজ ব্যাকআপ করে। এবারও আশা করতেছি সুইজারল্যান্ডের সাথে অ্যাটলিস্ট জিতবে। বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনার বড় অংশ জুড়ে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের কথার লড়াই। তবে সেলেসাওদের বিদায়ে কিছুটা ম্লান এদেশের বিশ্বকাপ। তবে আর্জেন্টিনা সমর্থকরা ঠিকই খোঁচা দিতে ভুল করেননি প্রতিপক্ষ সমর্থকদের। কিভাবে জিততে হয় ব্রাজিল সমর্থকদের সেটা দেখতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখার আমন্ত্রণ আকাশী নীল ভক্তদের। ব্রাজিল সমর্থকদের মতে তারা বলে যে মাঠও আমাদের, রেফারিও আমাদের, কমিটিও আমাদের, বাসি বুসি যা দেবে আমাদের পক্ষেই দেবে। তো সেই জায়গা থেকে আমরা ব্রাজিল ফ্যানদের বলবো, আপনারা আসবেন, খেলা দেখবেন, শুধু আমাদের জয়টা দেখতে আসবেন, আমাদের পরাজয় দেখার জন্য আপনারা আসবেন না। কোন মুহূর্তে থেকে আমরা জিতলাম দ্যাটস নট দ্য ফ্যাক্ট, দ্য রেজাল্ট দ্যাট উই আর উইনিং, দ্যাটস হোয়াট মেইন থিং ইজ। বিশ্বজুড়ে প্রত্যাশায় বুক বাঁধছেন ভক্তরা। এবার তাদের মুখে হাসি ফুটাতে মাঠে সেরাটা দিতে হবে মেসি ডিপলদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
সামাজিক মাধ্যমে ভুয়া ও উস্কানিমূলক কন্টেন্ট ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার, তবে মেটা, গুগল সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোকে দিয়ে বাস্তবায়নই চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। ফেসবুক, ইউটিউবে হরহামেশায় চোখে পড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা ডিপ ফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিকৃত ছবি বা ভিডিও, যা বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে। গুজবের বারুদে সমাজে মুহূর্তেই ছড়াচ্ছে সহিংসতা। শনিবার রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে ভুয়া, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক কন্টেন্ট নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন বিটিআরসির চেয়ারম্যান। জানান 2025 সালে মেটা, গুগল সহ অন্যান্য প্ল্যাটফর্মকে 20,000 কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের আইন মানাতে গিয়ে প্ল্যাটফর্মগুলোর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর কথাও জানান বিটিআরসি চেয়ারম্যান। 2025 সালে অ্যালোন প্রায় 20,000 কন্টেন্ট বন্ধ করেছি। আমরা যখন বলি যে ভাই এটা তো হেট স্পিচ, ওনারা বলছেন আমি তো দেখছি এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমরা যখন বলি এটা তো মিথ্যা কথা, ওনারা বলছেন তাহলে আপনি হয় প্রমাণ দেন এটা মিথ্যা কথা, অথবা বলেন এটার কাউন্টার একটা নেগেটিভ দেন, সত্যি কথাটা বলেন। সো এই যে বাকবিতণ্ডা, এই বাকবিতণ্ডাটা আছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে 50 লাখের বেশি মানুষ অনলাইন জুয়ায় জড়িত। সরকার নতুন আইন করলেও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা দরকার বলে মনে করেন বিটিআরসির চেয়ারম্যান। জুয়ার জন্য আরো 26,000 আমাদেরকে বন্ধ করতে হয়েছে। এইরকম ভয়াবহ একটা অবস্থা। এই জুয়ার ইফেক্টিভভাবে বন্ধ করা যাবে যদি আমরা পেমেন্ট সিস্টেমটাকে ধরতে পারি। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছেন, বিকাশ ধরনের ফাইন্যান্স ইনস্টিটিউট, এটার সাথে আমরা কাজ করছি। বর্তমানে দেশে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটির বেশি গ্রাহক, যাদের বেশিরভাগই সামাজিক মাধ্যম ব্যবহার করেন। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ করবার ক্ষেত্রে আমাদের মেইন স্ট্রিম ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া, তাদেরকেও কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আবারও পুটচিহ্নের চেষ্টায় বিএসএফ। 4 জেলার সীমান্ত দিয়ে 25 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তবে বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে তাদের শেষ চেষ্টা। কয়েকদিনের বিরতির পর আবারও সীমান্তে পুশিনের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 13 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়, তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদের আবার ভারতের ভেতরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে গ্রামবাসী ও বিজিবি তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা থেকে 2 নারী সহ এক বৃদ্ধকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রামবাসী। আটক বৃদ্ধের বাড়ি নড়াইলে বলে নিশ্চিত হওয়া গেলেও 2 নারীর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে বিজিবি। ওই 2 জন পার হয়ে গেছে, আবার উনি আসতেছে মাছ মারার জন্য, আসতে দেখতেছে মুরব্বী আর একটা মহিলা। এখন খুব টান পরিস্থিতি চলতেছে। বর্তমানে 3 জনকে আটক করা হয়েছে আর 2 জন পালিয়ে গিয়েছে। দিনাজপুর সদরের দাইনুর সীমান্ত দিয়ে পুশিন করার সময় এক নারী সহ 4 জনকে শূন্যরেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক ডাকা হলেও এখন পর্যন্ত সাড়া দেয়নি বিএসএফ। এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত 3 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি তাদের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে। বর্তমানে ওই 3 নারী ভারতের অভ্যন্তরে সীমান্ত থেকে প্রায় 150 গজ দূরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। মিরন আহমেদ, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। বাবার রক্তে বদলা নেওয়ার শপথ ছেলে মুজতবা খামেনির। হত্যা চেষ্টা করলে ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের। আলোচনায় দাবিকে মিথ্যাচার আখ্যা আরাকচির। গণঅভ্যুত্থানের পর কাশিমপুর কারাগারে থেকে পালানো হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আসামি আব্দুল্লাহ শিকদারকে গ্রেফতার করেছে র্যাব। কারাগার থেকে পালিয়ে পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি, তবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় রাজধানীর দারুসালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গণঅভ্যুত্থানের পর 2024 সালের আগস্টে কাশিমপুর কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় বন্দীদের সঙ্গে পালিয়ে যান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আব্দুল্লাহ শিকদার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর দারুসালাম এলাকায় তার অবস্থান শনাক্ত করে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব 4।
শনিবার সকালে মিরপুরের র্যাব 4 সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কারাগারের সহিংসতা ও অগ্নিসংযোগের সময় একটি বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা অস্থায়ী মই ব্যবহার করে অন্য বন্দীদের সঙ্গে পালিয়ে যান আব্দুল্লাহ শিকদার। এরপর পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন তিনি। বৈদ্যুতিক পিলার ভেঙে একটি মই তৈরি করে এবং এই মইয়ের সাহায্যে তারা যে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। র্যাব জানায় 2021 সালের সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে হাতুড়ি ও কুড়াল দিয়ে হত্যার ঘটনায় আব্দুল্লাহ শিকদার সহ 3 জনকে মৃত্যুদণ্ড আদেশ দেন আদালত। সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে তার প্রতিবেশী লুৎফর রহমানকে তার 2 সহযোগীকে হাতুড়ি এবং কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। র্যাব বলছে, কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তাকে গ্রেফতার করি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ। সাভারের আমিনবাজারে মহাসড়কের পাশের ময়লার ভাগার অপসারণে উদ্যোগ নিয়েছে সরকার। এলাকাটিকে পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন করতে প্রায় 1.8 কিলোমিটার এলাকা জুড়ে নিম গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে নতুন করে বর্জ্য না ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা আরিচা মহাসড়কের 2 পাশ জুড়ে বছরের পর বছর ধরে জমে থাকা বর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী চালক ও আশপাশের বাসিন্দাদের। পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে রাজধানীতে প্রবেশের অন্যতম এই গুরুত্বপূর্ণ সড়কের সৌন্দর্য। অবশেষে দীর্ঘদিনের এই বর্জ্যের ভাগার অপসারণের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে এলাকাটি পরিদর্শনে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্জ্য অপসারণের পাশাপাশি দুর্গন্ধ ও পরিবেশ দূষণ কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। নিম গাছ সহ বিভিন্ন বৃক্ষরোপণের মাধ্যমে এলাকাটিকে সবুজ ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। যে যার ইচ্ছা মতো এখানে ময়লা ফেলিয়ে দিয়ে চলে যেত, এটা প্রতিরোধ কেউ করতো না এবং পরিষ্কারও কেউ করতো না। কেরানীগঞ্জ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নতুন করে কোনো বর্জ্য ফেলা না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। 1.2 কিলো জায়গা জুড়ে আমরা এই ফেন্সিংটা করব। এখানে স্যান্ডিং হবে, সয়েলিং হবে, একটা স্লোপ করা হবে যাতে বৃষ্টির পানি নেমে যেতে পারে। সম্প্রতি প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিঙ্গাইরে সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাবার পথে আমিনবাজার হেমায়েতপুর সড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ময়লার ভাগার এবং তীব্র দুর্গন্ধ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি তাৎক্ষণিক প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সময় সংবাদ, সাভার। বাবার রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের পর প্রথমবার দেয়া বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইরানের প্রতিশোধে অনিবার্য জানিয়ে মোস্তফা আরও বলেন, যুদ্ধের সব শহীদদের জন্য বদলা নেওয়া হবে। এদিকে হত্যার চেষ্টা করা হলে হাজারো ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান আলোচনায় ফিরতে চায়, এমনকি সে প্রস্তাবে ওয়াশিংটন রাজিও হয়েছে। যদিও ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সদস্যসহ 2 জন নিহত হয়েছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আকস্মিক বন্যায় চট্টগ্রামের 5 জেলায় বিপর্যস্ত জনজীবন, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে ডাক্তারদের সহায়তা চান প্রধানমন্ত্রী। উপজেলার হাসপাতাল 101 বেডে উন্নীত করার ঘোষণা, প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান। আমরা কথা বলবো শুধুমাত্র খেলার শেষে, আফটার জিতার পরে। ব্রাজিল ফ্যানদের বলবো, আপনারা আসবেন, খেলা দেখবেন, শুধু আমাদের জয়টা দেখতে আসবেন। বিশ্বকাপ সেমির টিকিট নিশ্চিতে সকালে মাঠে নামবে মেসিরা। সুইজারল্যান্ড বাধা টপকাতে মরিয়া আর্জেন্টিনা। মধ্যরাতে লড়বে কেইনের ইংল্যান্ড ও হল্যান্ডের নরওয়ে।
এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।